অনেক সময় কঠিন বাস্তবটাকে আমরা মেনে নিতে পারি না, তো আমরা চেষ্টা করি যে সেই বাস্তবটাকে উপেক্ষা করে চেষ্টা চরিত্র চালাতে, যাতে করে একটা সুরাহা হয়। কিন্তু বিশ্বাস করুন, 2009-এর উত্তর 24 পরগনা জেলায় আর নতুন করে কাট অফ ডেটের পরে মামলাকারীদের রাস্তা কার্যত বন্ধ। একাধিক চেষ্টা করা হয়েছে। আজকে একটি চেষ্টা আপনাদের দেখাবো, যে চেষ্টা খুব ক্রুশিয়ালভাবে করা হয়েছিল। দেবাংশু বসাক, বিচারপতি দেবাংশু বসাক স্যার ডিভিশন বেঞ্চ পর্যন্ত তারা মামলাটাকে নিয়ে গেছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টে সেই মামলা আজকে খারিজ করে দিয়েছে। তো 2009-এ যে ডিপিএসসির তরফ থেকে যে নিয়োগ প্রক্রিয়া ইনিশিয়েট করা হয়েছিল, যেখানে জাস্টিস রাজশেখর মান্তা স্যারের অর্ডার ছিল, সেইখানে দাঁড়িয়ে যারা ফেন্স শিটার সঠিক সময়ে মামলা করেননি, তাদের মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চও ফেন্স শিটারদের মামলা এর আগে খারিজ হয়েছে। সুবিধাবাদীদের সব রাস্তা বন্ধ। হ্যাঁ, সুবিধাবাদী বলতে হচ্ছে এই কারণে, কারণ এই নিয়ে আমরা একাধিক খবর করেছি, তখন কেউ সাথ দেননি এই সমস্ত মামলাকারীদের। আজকে তারা যখন সার্টেন একটা জায়গায় তারা চলে এসছে, তারপরে গিয়ে একাধিক মামলা তারা করছেন এবং সেক্ষেত্রে এই ধরনের দাবিগুলো করছেন। এবং যেখানে কোর্ট, এখন বুঝতে হবে যে কোর্টটা কিন্তু সেই জায়গা যেখানে সমাধান হচ্ছে। কোর্ট একটা রাস্তা তো সমাধান করেছে, এই সেই মামলা দেখতেই পাচ্ছেন ডিসপোজ অফ করে দিয়েছে। তো সেক্ষেত্রে নিষ্পত্তি করে দিয়েছে ওই সার্টেন একই ধরনের কথাগুলো লিখে। তো মামলায় সৌমিনী সাহা মাইতি, তার মামলায় কিন্তু যার ডায়েরি নাম্বার 11/776/2025, সেই মামলাটা নর্থ 24 পরগনাসের ডিস্ট্রিক্টের একটি মামলা। আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি, কিন্তু তার আগে যেটা বলার, যে ফ্রেন্স শিটার অর্থাৎ সঠিক সময় মামলা করেননি, কোর্টের কাছে যাননি, তো কোর্ট সেখানে কী করবে? তো সৌমিনী ম্যাডামের মাননীয় হরিশ টন্ডন স্যারের ডিভিশন বেঞ্চ থেকে প্রথম কথা সৌমিনী ম্যাডাম কী করলেন, হরিশ টন্ডন স্যারের বেঞ্চে এই ধরনের মামলা ছিল, তো তিনি সেই বেঞ্চ থেকে মামলা উইথড্র করে প্রধান বিচারপতির কাছে আপিল করেছিলেন যে না, আমরা এই বেঞ্চের যথাযথ মনে হচ্ছে না, তার মামলাটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য, তো অন্য কোনো বেঞ্চ অ্যাসাইন করার জন্য। তো সেই মতো প্রধান বিচারপতি দেবাংশু বসাক স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু গঠন করে সেখানে এই মামলাটা শুনানি করানো হয়। মানে চেষ্টা যেহেতু চালানো, যেহেতু হরিশ টন্ডন স্যার এই ধরনের মামলা অনেক ডিসমিস করেছে, তো তিনি কোনোভাবে বেঞ্চ চেঞ্জ করে এই বেঞ্চে করাতে চাইছিলেন। কিন্তু তারপরও অর্ডার একই থাকে, আপনাদের দেখাবো দেবাংশু বসাক স্যারের অর্ডার। এরপর সৌমিনী ম্যাডাম মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যান এবং আজকে সেই মামলা রীতিমতো ডিসপোজ অফ করে দিচ্ছে, খারিজের পর্যায়ে আর কি রয়েছে। সেখানে কোনো অর্ডার তিনি পাননি, কোনো রিলিফ তিনি দেননি। তো যারা আমরা এর আগেও দেখবেন 42,949 2016 রিক্রুটমেন্ট, এখনও বলছি যে এখনও ডিভিশন বেঞ্চের রাস্তা খোলা। যারা ফ্রেন্স শিটার আছে, তারা যদি ভাবে যে না এর মামলার একদম ইন জেনারেল একটা রায় হয়ে যাবে, আমি বলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ইন জেনারেল রায়ের মধ্যে জায়গা নেই। দুটো রিক্রুটমেন্ট পরবর্তী ক্ষেত্রে হয়ে গেছে। যদি 42,949 রিক্রুটমেন্টের কথা ভাবি, 2020 সালে 16,500, তারপর 11,765। এখন ইন জেনারেল রায় কতটা ইম্প্যাক্ট পড়বে? 16,500 প্যানেলে কতটা ইম্প্যাক্ট পড়বে 11,700 প্যানেলে? তো পড়বে তো, কারণ ওখানে তো প্রচুর সংখ্যক প্রার্থী ঢুকে আছে যারা লিগালি পেতে পারতেন। ওলট পলট হয়ে যাবে। তো কোর্ট কি চাইছে, সুপ্রিম কোর্টে একাধিক জাজমেন্ট রয়েছে যেখানে গিয়ে এই ধরনের নিষ্পত্তি, মণিপুরের জাজমেন্ট সম্ভবত আপনাদের প্লেস করেছিলাম, যেখানে সেম সিচুয়েশন সুপ্রিম কোর্টে এসে ওরা বলেছিল যে পিটিশনারদের দিয়ে দিন, আমরা করে দিচ্ছি, কিন্তু প্যানেলে টাচ করা যাবে না। সেম জিনিস 2009-এর ক্ষেত্রে হয়েছে। সেম জিনিস হতে পারে ডিভিশন বেঞ্চে 32,000 মামলায় 10 পে চাকরি করছে, 11 পে চাকরি করছে, 12 পে চাকরি করছে, 20 পা ছেলে মেয়েগুলো বাইরে থেকে গেছে। তো ওই ডিরেকশনে হতে পারে। তো যারা ফ্রেন্স শিটার, যারা ভাবছেন না ইন জেনারেল একটা রায় হবে কোথাও কি, আরে বাবা, দুটো তো ডাইমেনশন হতে পারে, এক ইন জেনারেল রায় আর একটা হচ্ছে পিটিশনের ভিত্তিক। যদি জুড়ে থাকে তাহলে তার পসিবিলিটি বেশি। যদি এই যে ধরুন এই যে কী ঘটনাটা ঘটে যাবে, ভাবুন যে হরিশ টন্ডন স্যারের বেঞ্চ থেকে মামলা সরালেন, কোথায় গেলেন? দেবাংশু বসাক স্যারের বেঞ্চ। তার ম্যাট নাম্বার 1180/2024, এই সৌমিনী ম্যাডামের মামলা। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ডিপিএসসি নর্থের তরফ থেকে ভিসিতে ছিলেন, ভিডিও কনফারেন্সে ভাস্কর প্রসাদ স্যার ছিলেন। তো সেক্ষেত্রে সেই মামলাও কিন্তু ডিসমিস করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিচারের এই যে বিচার তো বদলাবে না। বিচার হাইকোর্ট সিঙ্গেল হোক, ডিভিশন হোক, সুপ্রিম কোর্ট, বিচার কিন্তু বদলাচ্ছে না। যেটা ফ্রেন্স শিটার তাদেরই কিন্তু শুধুমাত্র হাত তুলে নিচ্ছে কোর্ট, যে না ফ্রেন্স শিটার তোমাদের কোনো চাহিদা ছিল না, তোমাদের ডিমান্ড ছিল না, তুমি এখন অর্ডার হয়ে যাওয়ার পরে কি তুমি তোমার কমপ্লেন জানাচ্ছ? এতটা সময় ধরে চলেছে। 2009-এর ম্যাটার 2024 সাল পর্যন্ত, 22 সাল পর্যন্ত মামলা অ্যাকসেপ্ট করেছে, 24 সাল মেবি পর্যন্ত অ্যাকসেপ্ট করেছে। তো সেক্ষেত্রে লার্নেড সিঙ্গেল জাজ ফাউন্ড অ্যাপিলেট বিফোর আস নট অনলি টু ফ্রেন্স শিটার, শুধুমাত্র ফ্রেন্স শিটার তা নয়, বাট অলসো নট কোয়ালিফাইং দ্য কন্ডিশন প্রেসক্রাইব দ্য অর্ডার ডেটেড 25 এপ্রিল 2000। যে 25 এপ্রিলের যে কাকলি মণ্ডলের নর্থের যে অর্ডারটা হয়েছিল, সেখানে সেটা কন্ডিশন ফুলফিল করছে না। তো সেই বিষয়ে ধরুন এই মামলাটা কিন্তু
ডিসমিস করে দেওয়া হয়েছে দেবাংশু বসাক স্যার এবং সাব্বির রশিদি স্যারের বেঞ্চ। তো 9-এর ম্যাটারে ডিভিশন বেঞ্চে মামলা প্রত্যাখ্যান করলো ফ্রেঞ্চ শিটার বলে, যারা সঠিক সময় কোর্টে আসতে পারলো না। সুপ্রিম কোর্টে আজকে সেম ইস্যুতে এই একটা করলে এর আগেও একটা করেছিল, আপনাদের দেখিয়েছি। তো আর কার্যত রাস্তা নেই 2009-এর ম্যাটারে যে কাট অফ ডেটের পরে মামলা করে আমার মেরিট হাইফাই আছে, 2009-এর পরে কতগুলো রিক্রুটমেন্ট হচ্ছে একবার ভাবুন। 2012, 2016, 2020, 2022 কতগুলো রিক্রুটমেন্ট। তো সেখানে গিয়ে কোর্ট একটা সমাধান সূত্রে বেঁধে দিয়েছে। আর এইটা কোর্ট এই আমাদের হাইকোর্ট করেছে এমনটা নয়, সুপ্রিম কোর্টে তাবর জাজমেন্ট রয়েছে, যেখানে গিয়ে এই কনসার্ন অর্ডার এসছে। কনসার্ন অনেক সমঝোতাপূর্ণ একটা অর্ডার, যেখানে সব পক্ষ মেনে নিচ্ছে, যারাই অভিযোগ তুলেছিল বেনিয়ম নিয়ে তারাই মেনে নিচ্ছে, এবং সেক্ষেত্রে রেসপন্ডেন্ট পার্টিও মেনে নিচ্ছে, ঠিক আছে চলো প্যানেলে হাত না দিয়ে দেখে দিয়ে দাও, চলো কোর্ট বলছে ঠিক আছে দিয়ে দাও। সেই অর্ডারটাকে প্রত্যাখ্যান করতে পারছে না কেউ, কী করে করবে এরকম আর দৃষ্টান্তমূলক একটা অর্ডার? তো আসা উচিত ছিল সঠিক সময়। এত খবর আমরা করেছিলাম 2009-এর ম্যাটার নিয়ে, দীর্ঘদিন কিছু ওরা হতে পারে মামলাকারীদের। তো সেখানে যারা ভাবছেন যে ইন জেনারেল রায়, ইভেন 32-এর মামলা ঘটনা বলছি, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, দেখবেন এক্ষেত্রে একটা কনসার্ন অর্ডার আসার মতন জায়গায় আছে। এবার যারা চলো ইন জেনারেল রায় হবে, দেখা যাবে সবার করতে, কী করে হবে বর্দা? 2-2টো রিক্রুটমেন্ট এর পরে হয়ে গেছে, কী করে করবে? সেক্ষেত্রে সব তো ওলট পূরণ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে যে বেঞ্চ অ্যাসাইন হচ্ছে, ইভেন অন্য যে কোনো বেঞ্চ যদি অ্যাসাইন হতো সেম জিনিসই হওয়ার সম্ভাবনা পসিবল বেশি। তার কারণ একটা অ্যাডজাস্টমেন্টে আসতে হবে, কারণ 10 পেয়ে চাকরি করছে, 20 পেয়ে বাইরে থেকে যাচ্ছে, তো তাদেরকে তো বাইরে রাখাই যাবে না, তাদেরকে ইনক্লুড করতে হবে। এবার যেহেতু 9-এর এরকম একটা অর্ডার রয়েছে, সুপ্রিম কোর্টের মণিপুরের অর্ডার রয়েছে, আরও একাধিক জাজমেন্ট সুপ্রিম কোর্টের রয়েছে, সেক্ষেত্রে পিটিশনারদের অ্যাডভোকেটটা যখন যাবেন এই সব বিষয়গুলো বলবেন, তখনও যারা এখনও যেহেতু কাট অফ ডেট ফিক্সড হয়নি এই 32-এর যদিও সোমেন স্যার এর আগে একবার বলেছিলেন যে না আর আমি পিটিশন নেব না, বাট তারপরে গিয়ে একাধিক সেটা অর্ডারে লেখেননি, বাট তিনি হিয়ারিং সময় বলেছিলেন যে আর পিটিশন আমি নেব না, যে কটা হচ্ছে তার ভিত্তিতে আমি রায় দেবো, এবং সেখানে এখনও পর্যন্ত কোনো কাট অফ ডেট ফিক্স করেননি। তো সেই জায়গায় এখন অনেকে অপরচুনিটি আছে, যারা যোগ্য বঞ্চিত আছে, যে ফ্রেঞ্চ শিটার না হয়ে এই মামলায় যুক্ত হয়ে তারা তাদের পক্ষ রাখতেই পারে, এখানে বাধা নিষেধে কোনো জায়গা নেই। এবার ধরুন ইঞ্জিনিয়ার হতে তারা পাচ্ছে, বাট পিটিশন হলে তারা পেয়ে গেল। আর যদি পিটিশনে না হয়, যদি এরকম 9-এর মতন অর্ডার হয়, তাহলে এই সৌমিনী ম্যাডামের মতন কেসটা হয়ে যাবে, যেখানে একাধিকবার দেখুন, তখন সামান্য কিছু হয়তো খরচা করলে আজকে অর্ডার তার ফেভারে সেদিন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেন, কারণ 8, 10, 11, 12 গেছে কাট অফ, তো সেক্ষেত্রে তার নাম্বার অনেকটাই বেশি। কিন্তু আজকে দেখুন একবার কাট অফ ডেট বেঁধে দেওয়ার পরে হাইকোর্টের তরফ থেকে বেঞ্চের পরে বেঞ্চ ঘুরছেন, কিন্তু সুরাহা পাচ্ছেন না। আইনি প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আছে, তো আইন বলে একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে কখন, মানে ধরুন একজন কৃষক সবসময় একটা শুকনো মাটিতে বীজ বপন করলে সেই বীজ কি মোটামুটি চারা গাছ দেবে? নিশ্চয়ই দেবে না। মাটি কখন নরম আছে তখনই আপনাকে বীজটা বপন করতে হবে। তো মাটি যেখানে নরম সেটা দেবেন, তবে না সেটাকে নুন সার জল দেবেন। যারা এত বছর ধরে মামলাটা নিয়ে গেছে, আজকে তারা যখন অর্ডার পাচ্ছে, তার পরবর্তী দিকে আমি সুবিধা পেয়ে বাড়ি বসে থাকলাম, আমি অর্ডার দেখে গেলাম না, এমনটা করলে হবে না। প্রিয়াঙ্কা নস্করদের সেম ব্যাপারটা হবে, তারা এতদিন ধরে মামলা সিঙ্গেল বেঞ্চে টেনে নিয়ে গেছে, আজকে ওটা জায়গায় তৈরি হচ্ছে যেখানে কনসার্ন অর্ডার আসতে পারে, সেখানে গিয়ে কেউ না ধরুন একটা অর্ডার হয়ে গেল, কাট অফ ডেট বেঁধে দিল, তারপরে সে কোর্টে দৌড়াচ্ছে, পাবে না কিচ্ছু, তখন পাওয়া খুব মুশকিল। যাক, গোটা বিষয়টা আলোচনা করলাম, আশা করি যে আপনারা বুঝতে পারছেন কী সেটা করতে চাইছি। এরপরে আর আমাদের তরফ থেকে আর এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না, কারণ মামলা বিচারাধীন রয়েছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লড়তে থাকুন। ধন্যবাদ সকলকে।